সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমরা আজকে বাংলা কবিতা 2 থেকে পড়ব। বাংলা কবিতা 2 এর সোনার তরী কাব্যগ্রন্থের সোনার তরী কবিতাটা আমরা আজকে পড়ব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তাহলে আমরা আজকে পড়ব সোনার তরী কাব্যের সোনার তরী কবিতাটা। তো আমরা কবিতাটা শুরু করার আগে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জেনে নিব এবং সোনার তরী কাব্যগ্রন্থ সম্পর্কে একটু জানবো। তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমাদের নতুন করে কোনো কিছু বলার অপেক্ষা রাখে না। কেন? কারণ তোমরা সেই প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে আজকের এই স্নাতক সম্মান শ্রেণী পর্যন্ত তোমরা প্রত্যেকটা ক্লাসে রবীন্দ্রনাথ সম্পর্কে জানতে জানতে এসেছো। তারপরও আমি সংক্ষেপে কিছু কিছু তথ্য রবীন্দ্রনাথ সম্পর্কে দিব বা জানাবো। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7 মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন এবং তার বাবার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মায়ের নাম সারদা দেবী। তিনি সাহিত্যের প্রায় প্রত্যেকটি শাখায় বিচরণ করেছেন, অর্থাৎ ছোট গল্প, নাটক, প্রবন্ধ, গান, কাব্যনাট্য, উপন্যাস প্রায় সমস্ত কিছুই তিনি রচনা করেছেন। তার উল্লেখযোগ্য সাহিত্য কর্মগুলোর ভিতরে আছে, তার যে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ তার ভিতরে আছে সোনার তরী, চিত্রা, কণিকা, খেয়াল, কল্পনা প্রভৃতি। তার উপন্যাসের ভিতরে আছে চোখের বালি, শেষের কবিতা, 4 অধ্যায়, ঘরে বাইরে প্রভৃতি। তার প্রবন্ধ গ্রন্থের ভিতরে আছে বিচিত্র প্রবন্ধ, কালান্তর, তারপর সভ্যতার সংকট প্রভৃতি। তিনি অনেকগুলো নাটক রচনা করেছেন। সে নাটকের ভিতরে আছে রক্তকরবী, ডাকঘর, চিরকুমার সভা প্রভৃতি। তো এছাড়াও তিনি প্রচুর ছোট গল্প লিখেছেন। তিনি বাংলা সাহিত্যে ছোট গল্পের স্রষ্টা এবং অনেক ছোট গল্প তিনি লিখেছেন। তাছাড়া তিনি প্রচুর গানও রচনা করেছেন। তো যাই হোক, আজকে আমাদের পাঠ হচ্ছে সোনার তরী কাব্যগ্রন্থ থেকে। তো আর 5টা কাব্যগ্রন্থের মতো সোনার তরী ও রবীন্দ্রনাথ ঠাকুরের একটা হচ্ছে কাব্যগ্রন্থ, এবং সোনার তরী কাব্যগ্রন্থটা 1894 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং সোনার তরী কাব্যগ্রন্থে মোট 43টা কবিতা স্থান পেয়েছে। সেই 43টা কবিতার ভিতরে উল্লেখযোগ্য কবিতাগুলোর ভিতরে আছে সোনার তরী, বসুন্ধরা, মানস সুন্দরী, যেতে নাহি দিব, দুই পাখি, পরশ পাথর প্রভৃতি। তো আজকে আমাদের পাঠ্য বিষয় সোনার তরী। তো চলো আমরা সোনার তরী কবিতা সম্পর্কে জানি এবং সোনার তরী কবিতাটা আমরা পড়ি। তো প্রথমে সোনার তরী কবিতাটা পড়ার আগে আমাদের একটু জানা দরকার যে সোনার তরী কবিতাটা সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা। তাহলে নাম কবিতা কাকে বলে? যে কবিতা অনুসারে সমগ্র কাব্যগ্রন্থের নামকরণ হয় তাকে বলে নাম কবিতা। তো সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা হচ্ছে সোনার তরী। এবং সোনার তরী একটা প্রতীকী ব্যঞ্জনাধর্মী কবিতা বা একটা রূপকাশ্রয়ী কবিতা। তো প্রতীকী ব্যঞ্জন ধর্মী কবিতা বা রূপক কবিতা কাকে বলে? একটা সাধারণ ভাবের অন্তরালে একটা অন্তর্নিহিত ভাব লুকায়িত থাকে যে কবিতায়, তাকে বলে প্রতীকী তাৎপর্য পূর্ণ কবিতা বা রূপক কবিতা। আমরা সোনার তরী যে কবিতাটা, সেই সোনার তরী কবিতাতে দেখতে পাবো একটা সাধারণ একটা চিত্র, একটা সম্পূর্ণ একটা চিত্র বা একটা গল্প আমরা দেখতে পাবো, কিন্তু সেই গল্প বা সেই চিত্রের অন্তরালে লুকায়িত আছে একটা জীবন দর্শন। তো সেই জীবন দর্শনটা কি এবং সেই গল্পটা কি সেটা আমরা এখন জানবো। তো প্রথমেই আমরা এই যে সোনার তরী কবিতার যে একটু ছোট্ট একটু গল্প আকারে লেখা বা ছোট্ট একটু চিত্র আর কি, সেই চিত্রটা আমি তোমাদেরকে বলি। এই কবিতায় আমরা দেখতে পাবো একজন কৃষক। সেই কৃষক অনেক কষ্ট করে ফসল ফলিয়েছে এবং সেটাকে সে সোনার ফসল বলছে। তো সেই ফসল সারাদিন সে অনেক পরিশ্রম করে বা অনেক পরিশ্রম করে সারা জীবন ধরে সে কি করছে? সে ফসল ফলিয়েছে। তো এই ফসল নিয়ে সে যখন আসবে তখন সে খুব চিন্তিত,
কারণ তার কোনো তরি নেই, সে নদী তীরে একা একা বসে আছে যে কিভাবে আমার এই ফসল নিয়ে আমি যাব। তো তখন প্রকৃতিতে বৃষ্টি অর্থাৎ বর্ষাকালের প্রেক্ষাপটে কিন্তু এই কবিতাটা রচিত হয়েছে। অর্থাৎ চারিদিকে এখানে ছোট্ট একটা ক্ষেত, সেই ক্ষেতে একজন কৃষক বসে আছে তার ফসল নিয়ে, এবং চারিদিকে বাঁকা জল খেলা করছে এবং প্রকৃতি বিরূপ হয়ে উঠেছে, অর্থাৎ বৃষ্টি চলে এসেছে। কৃষক চিন্তিত তার ফসল নিয়ে। হঠাৎ করে কৃষক দেখতে পেল যে গান গেয়ে একজন মাঝি তার দিকে এগিয়ে আসছে। তখন সেই মাঝিকে কৃষক আহ্বান করলো এবং সেই কৃষক মাঝিকে বলল যে আমার এই ফসলটা নিয়ে যাওয়ার জন্য এবং আমাকে নিয়ে যাওয়ার জন্য। তারপর মাঝি সেই নৌকায় তার সমস্ত ধান বা সমস্ত ফসল সেই নৌকায় থরে বিথরে তুলে দিল। তো থরে বিথরে তুলে দেওয়ার পর যখন নিজে উঠতে গেল তখন দেখলো সেই নৌকায় আর জায়গা নেই, অর্থাৎ তার যে ধান সেই ধানের স্থান সংকুলান হয়েছে, কিন্তু তরি ছোট হওয়াতে কবির বা কৃষকের সেইখানে স্থান সংকুলান হয়নি। তাহলে আমরা দেখো এখানে সাধারণ একটা চিত্র যে একজন কৃষক সে ধান কেটে নদী তীরে বসে আছে এবং তার একটা তরি আসতে দেখে সেই তরিতে সে কি করেছে, তার ধান তুলে দিয়েছে। সে নিজেও সেই তরিতে উঠতে চেয়েছে, কিন্তু সেই তরিতে তার স্থান হয়নি। এটুকু হচ্ছে সাধারণ একটা গল্প বা সাধারণ একটা চিত্র এই কবিতায় ফুটে উঠেছে, কিন্তু এর ভিতরে একটা অন্তর্নিহিত তাৎপর্য আছে। তো এই কবিতায় আসলে নিবিড়ভাবে মিশে আছে কবির জীবন দর্শন বা ব্যক্তি জীবন দর্শন। মহাকালের স্রোতে আমাদের জীবন যৌবন সবকিছু ভেসে যায়, কিন্তু বেঁচে থাকে আমাদের সৃষ্ট সোনার ফসল বা কবিতা। আমাদের যে ব্যক্তি সত্তা বা যে শারীরিক অস্তিত্ব সেটা নিশ্চিতভাবে বিলীন হয় মহাকালের করাল গ্রাসে। তাহলে খেয়াল করো এখানে কি বললাম, যে মহাকালের স্রোতে আমাদের জীবন যৌবন সবকিছু ভেসে যায়, কিন্তু আমাদের বেঁচে থাকে আমাদের কর্ম বা আমাদের সোনার ফসল। আমাদের যে শরীরী অস্তিত্ব বা আমাদের যে ব্যক্তি সত্তা বা শারীরিক অস্তিত্ব কিন্তু সেই মহাকালের স্রোতে স্থান পায় না, তাই না? অর্থাৎ আমরা দেখো মানুষ যে অনিবার্য মৃত্যু বা মহাকালের স্রোতে হারিয়ে যাওয়াকে কিন্তু সে অস্বীকার করতে পারে না বা এড়িয়ে যেতে পারে না। কেবল টিকে থাকে তার সোনার ফসল বা টিকে থাকে তার শুধুমাত্র কর্ম। তো এই কবিতাতেও আমরা দেখতে পাচ্ছি যে একজন কৃষক তার সমস্ত সোনার ধান তুলে দিয়েছে সোনার তরিতে, কিন্তু সেই কৃষকের কিন্তু আর স্থান হচ্ছে না। সেই কৃষক অনিবার্য বা আসন্ন মৃত্যুর অপেক্ষায় দিনাতিপাত করছে খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে। তাহলে চলো এরপর আমরা কবিতাটা পড়ি। তো যা হোক, কবিতাটা পড়ার আগে তাহলে আমাদের একটু যে প্রতীক যেগুলো আছে সেই প্রতীকগুলো বা একটু রূপক যেগুলো আছে সেগুলো একটু জেনে নেই। সেইগুলো কি দেখো, এখানে যে কৃষক 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 আসলে কে? কৃষক এই কবিতায় শিল্প স্রষ্টা কবি বা মানুষ। এখানে হচ্ছে মানুষ। এইবার কি আছে? ক্ষেত। ছোট ক্ষেত আসলে কি? জীবন। দেখো এরপর বাঁকা জল। মহাকালের স্রোত। মাঝি মহাকাল। দেখো তাহলে এইগুলো একটু আমাদেরকে জানতে হবে যে কৃষক আসলে এখানে হচ্ছে শিল্প স্রষ্টা কবি বা মানুষ, অর্থাৎ আমাদের প্রতিনিধি। ক্ষেত হচ্ছে কি? জীবন। বাঁকা জল হচ্ছে কি? মহাকালের স্রোত। আর মাঝি হচ্ছে কি? মহাকাল। আর ফসল অর্থাৎ শিল্প স্রষ্টা কবি
সৃষ্টি সম্ভার বা কবিতা বা মানুষের কর্ম, তাই না? তাহলে দেখো একটু আমরা জেনে নিই যে কৃষক হচ্ছে কি শিল্প স্রষ্টা কবি, বা এখানে মানুষ, ক্ষেত হচ্ছে জীবন, বাঁকা জল মানে মহাকালের স্রোত, মাঝি মহাকাল, ফসল হচ্ছে শিল্প স্রষ্টা কবির সৃষ্টি সম্ভার কি বা কবিতা বা মানুষের কর্ম, তাই না? অর্থাৎ আমাদের কর্ম কোনো না কোনো ভাবে মহাকালে কিন্তু টিকে থাকে, কিন্তু আমরা কিন্তু থাকবো না, আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আমাদের কর্মটাই বেঁচে থাকবে। অর্থাৎ এই কবিতা শর্টকাটে যদিও একেবারে বলি যে আমরা আজীবন থাকবো না, বা মহাকালের স্রোতে আমরা টিকে থাকবো না, আমরা ভেসে যাব, তাই না? কিন্তু বেঁচে থাকবে আমাদের কর্ম। অর্থাৎ মানুষ আমাদের কর্মটাকে গ্রহণ করে, মানুষ আমাদের কর্মটাকে মনে রাখবে, আমাদের শরীরে যে অস্তিত্ব, অর্থাৎ আমরা একদিন মৃত্যুবরণ করব, মহাকালের করাল গ্রাসে আমরা একদিন বিলীন হয়ে যাব, বা আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তাহলে দেখো এটুকু আমরা জানলাম। এরপর আমরা যে কবিতাটা আছে সেই কবিতাটা পড়বো। তাহলে আমি আগেই বলেছি যে কবিতাটা হচ্ছে কি সাধারণভাবে দেখতে একরকম, অর্থাৎ একটা জীবনে একটা খণ্ডচিত্র, কৃষকের একটা ছোট্ট কাহিনী এখানে আছে, কিন্তু তার ভিতরে তাৎপর্য বা তার ভিতরে কিন্তু হচ্ছে যে মর্মার্থটা সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তাহলে আমরা এবার কবিতাটা একটু পড়ি বা কবিতাটা দেখি। দেখো গগনে গরজে মেঘ ঘন ভরসা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুলো ধারা খর পরসা, কাটিতে কাটিতে ধান এলো বরসা। অর্থাৎ এখানে কৃষকের কথা বলা হচ্ছে। সাধারণ আগে আমরা সাধারণ ভাবটা দেখবো, পরে অন্তর্নিহিত ভাবটা দেখবো। তাহলে একজন কৃষক সে ধান কাটতে কাটতে কি হয়েছে, বৃষ্টি চলে আসছে এবং সে কুলে একা বসে আছে এবং সে আর কোনো ভরসা পাচ্ছে না, এবং আকাশে মেঘ গর্জন করছে। সে তার সমস্ত ধান কেটে সে কিন্তু কি করেছে, একটা জায়গায় স্তূপ করে রেখেছে, এবং নদীতে যে ঢেউ, তাই না, স্রোত, সেটা হচ্ছে কি ধারালো বর্ষার মতো কিন্তু হচ্ছে ক্ষুরধার কিন্তু হচ্ছে স্রোত প্রবাহিত হচ্ছে। একখানি ছোট ক্ষেত আমি একলা, চারিদিকে বাঁকা জল পড়েছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একলা। অর্থাৎ এখানে হচ্ছে কি যে কৃষক এই পারেতে একটা ছোট ক্ষেত, সেই ক্ষেতে কৃষক বসে আছে, তাই না? এবং বৃষ্টি হচ্ছে এবং কৃষক এই পার থেকে নদীর ওই পার সে দেখতে পাচ্ছে। এরপরে খেয়াল করো, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি মারে, ভরা পারে চলে যায় কোনো দিকে নাহি যায়, ঢেউ গুলো নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি মারে। ঠিক এমন সময় একজন মাঝি তার নৌকা নিয়ে কিন্তু এদিকে আসছে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, তুমি শুধু নিয়ে যাও ক্ষণিক এসে আমার সোনার ধান কুলেতে এসে। তাহলে ভালোভাবে খেয়াল করো, এখানে মাঝিকে দেখে কৃষক আহ্বান করছে, তুমি কোথায় যাচ্ছ, তুমি আমার সোনার ধান নিয়ে যাও, তারপর তুমি যেখানে যেতে চাও যাবে, তুমি আমাকে নিয়ে যাও বা আমার সোনার ধান সহ আমাকে নিয়ে যাও। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি করে, এতকাল নদী কূলে জাহালয়ে ছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে ভিতরে, এখন আমারে লহ করুণা করে। অর্থাৎ যা ছিল নদী কূলে, তার সমস্ত যে ধান ছিল বা সোনার ফসল ছিল, সে থরের ভিতরে কি করেছে, স্তূপ করে সে নৌকাতে তুলে দিয়েছে। দেখো এতকাল নদী কূলে যাহা লয়ে ছিল, অর্থাৎ নদীর তীরে এতকাল যা নিয়ে এসে ছিল কৃষক, সমস্ত কিছুই কিন্তু তরিতে তুলে দিয়েছে। তুলে দেওয়ার পরে বলছে যে এবার তাহলে আমাকে নাও, আমি তরিতে উঠি। ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে পরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি,
যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। তাহলে যখন কৃষক সেই সোনার তরীতে বা কৃষক যখন তরীতে উঠতে গেছে তখন তরী ছোট বলে সেই কৃষকের কিন্তু স্থান সংকুলান হয়নি। সেই তরী কিসে পরিপূর্ণ হয়েছে? কৃষকের যে সৃষ্ট কর্ম বা যে কৃষকের ধান বা ফসলে কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু কৃষকের স্থান কিন্তু ওই তরীতে হলো না। তাহলে হচ্ছে কৃষককে কি করতে হচ্ছে এখন? কৃষক দেখো, শূন্য নদীর তীরে রহিল পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। শূন্য নদীর তীরে কৃষক পড়ে রইল, আর কৃষকের যে সমস্ত সৃষ্টি সম্ভার সেগুলো সোনার তরী অর্থাৎ ওই তরীতে বা ওই মাঝি নিয়ে গেল। এইখানে সোনার তরী হচ্ছে চিরায়ত শিল্পলোক। ভালোভাবে খেয়াল করো, সোনার তরী হচ্ছে কি? চিরায়ত শিল্পলোক। তাহলে এইবার আমরা অন্তর্নিহিত তাৎপর্যটা দেখি। অর্থাৎ একজন কবি সারা জীবন ধরে সে কাব্য রচনা করেছে বা সাহিত্য চর্চা করেছে, তাই না? ভালোভাবে খেয়াল করো, সাহিত্য চর্চা করেছে তো মহাকালের স্রোতে কবির যে ব্যক্তি সত্তা এবং শারীরিক অস্তিত্ব সেটা নিশ্চিতভাবে কিন্তু বিলীন হয়ে যায় মহাকালের স্রোতে। টিকে থাকে কবি সৃষ্ট সোনার ফসল অর্থাৎ এই কবিতা। অর্থাৎ চিরায়ত শিল্পলোকে কবির কবিতাটা স্থান পেয়েছে, কিন্তু কবির কিন্তু সেখানে স্থান হয়নি। কবি এখানে আসন্ন ও অনিবার্য মৃত্যুর জন্য অপেক্ষা করছে। তাহলে খেয়াল করো, এখানে ছোট ক্ষেত আমি একেলা। তাহলে কি সে ছোট ক্ষেত অর্থাৎ জীবন, সে জীবনে আমরা হচ্ছে কি জীবনে আমরা কাজকর্ম করে বা আমাদের যে কর্ম, তাই না, সেই কর্ম মহাকালের স্রোত বা মহাকাল আমাদের সেই কর্মটাকে গ্রহণ করে। কর্মী সেই ব্যক্তি সত্তা বা কর্মী বা সেই ব্যক্তি সত্তা কিন্তু মহাকালের গর্ভে বিলীন হয়ে যায়। তাহলে দেখো, এবার আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। তাহলে এই কবিতাটার মর্মার্থ আমি আরো একবার বলি যে মহাকালের চিরন্তন স্রোতে মানুষ অনিবার্য মৃত্যু বা মহাকালে হারিয়ে যাওয়াকে কোনোভাবেই কিন্তু এড়াতে পারে না। কেবল টিকে থাকে তার সোনার ফসল বা তার কর্ম। এই কবিতাতে আমরা দেখতে পাচ্ছি যে সৃষ্টিকর্ম বা কবির কবিতা কালের সোনার তরীতে স্থান পেলেও ব্যক্তি কবির সেখানে স্থান হয় না। আর যেহেতু ব্যক্তি কবির স্থান হয় না, এই অতৃপ্তির বেদনা নিয়ে তাকে অপেক্ষা করতে হয় অনিবার্য মহাকালের শূন্যতায় বিলীন হওয়ার জন্য, তাই না? অর্থাৎ কবি সারা জীবন ধরে যে সৃষ্টিকর্ম বা সৃষ্টি সম্ভার বা যে কবিতা তিনি রচনা করেছেন সেটা মহাকালের স্রোতে বা মহাকালের তরীতে সে তুলে দিয়েছে, তাই না? চিরায়ত শিল্পলোকে পৌঁছেছে তার কবিতা বা তার সৃষ্টি সম্ভার, কিন্তু ব্যক্তি সত্তা বা কবির যে ব্যক্তি বা কবি, সেই কবির কিন্তু স্থান চিরায়ত শিল্পলোকে হয়নি। তার যে শরীর বা তাকে মৃত্যুর কাছে পরাজিত হতে হয়েছে, সে মৃত্যুবরণ করেছে। আমরা মনে রেখেছি তার কর্মকে, তাই না? অর্থাৎ মানুষ তার কর্মের মাধ্যমে বেঁচে থাকে। পৃথিবীতে কোনো না কোনো ভাবে আমাদের কর্ম কিন্তু বেঁচে থাকে বা কর্ম বেঁচে থাকবে, কিন্তু আমরা থাকবো না, আমরা মহাকালের স্রোতে বিলীন হয়ে যাব। তাহলে আমরা আজকে পড়লাম কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থ থেকে সোনার তরী কবিতাটা। তাহলে সোনার তরী কবিতাটা আসলে কি? সোনার তরী কবিতাটা একটা রূপক কবিতা বা একটা প্রতীকী ব্যঞ্জনাধর্মী কবিতা, তাই না? এই কবিতায় কবির ব্যক্তি দর্শন বা কবির ব্যক্তি জীবন দর্শন প্রকাশিত হয়েছে। অর্থাৎ মহাকালের স্রোতে আমাদের জীবন যৌবন সবকিছু ভেসে যায়, কিন্তু বেঁচে থাকে মানুষের সৃষ্ট সোনার ফসল বা আমাদের কর্ম। আমাদের ব্যক্তি সত্তা ও শারীরিক অস্তিত্ব নিশ্চিতভাবে মহাকালের নিষ্ঠুর করাল গ্রাসের শিকার হয়, তাই না? বেঁচে থাকে আমাদের কর্ম এবং বেঁচে থাকে আমাদের যে সৃষ্টি সম্ভার। এই কবিতাতেও আমরা দেখতে পাই যে কবি যে সারা জীবন ধরে যে কাব্য সৃষ্টি করেছেন বা যে কবিতা সৃষ্টি করেছেন মহাকালের স্রোতে অর্থাৎ চিরায়ত শিল্প লোকে সেই সৃষ্টি সম্ভারেরই স্থান হয়েছে, কবির স্থান হয় নাই। এবং কবি সেই মহাকালের স্রোতে বিলীন হওয়ার জন্য অর্থাৎ সেই আসন্ন এবং অনিবার্য মৃত্যুর জন্য তিনি কিন্তু অপেক্ষা করেছেন, অর্থাৎ সেখানে তিনি দুঃখী হয়েছেন, তাই না? তো যাই হোক, আজকে আমরা পড়লাম সোনার তরী কবিতাটা। তো সোনার তরী কবিতাটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো তোমরা ক্লাসটা কয়েকবার দেখো, যদি তোমরা বুঝতে না পারো, কোথাও কোনো সমস্যা থাকে, তাহলে সেই সমস্যাটা আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের সেই সমস্যাটা
সলভ করে দিব, সমাধান করে দিব। তো ভালো থাকো তোমরা, দেখা হবে আগামী ক্লাসে।